কোনো রূপোর গয়নার উপর আমরা সোনার রং দিই তো, রূপোর গয়নার উপর সোনার রং দেওয়া হয় যাতে কি বাইরে থেকে বেশ চকচক করে, বেশ মনে হবে। যখন কোনো বিয়ে বাড়িতে যাওয়া হয় তখন সবাই, বিশেষ মেয়েদের ক্ষেত্রে এটা সবাই, আরে বাস এত বড় কি করে হয়ে গেল, সোনার গয়না। তো ভেতরে বলছে পুড়ছে যে আমার নাই ওর আছে। তো গিয়ে বললো, আরে দিদি আপনার সোনার গয়না কবে থেকে হলো, আপনি কিনেছেন নাকি? বললো না না কিনি নাই, ওই ইমিটেশন। তখন ভেতরটা মানে ঠান্ডা হয়েছে ওনার। হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অর্ঘ অ্যান্ড সৌমস ক্লাসেস, দ্য হার্ট অফ লার্নিং। তো চলে এসেছি আজকে ক্লাস 8-এর একটা ক্লাস নিয়ে, যেটা হচ্ছে যে ভৌত বিজ্ঞানের ক্লাস, তড়িতের রাসায়নিক প্রভাব। চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট এবং কিছু ডিফিকাল্টও আছে। তো যেখানে অর্ঘ অ্যান্ড সৌমস ক্লাসেস আছে সেখানে ডিফিকাল্টের কোনো প্রশ্নই ওঠে না। তো তোমাদেরকে একটা বিশেষ তথ্য ক্লাসের আগে দিচ্ছি যে আমরা আগামী বছর অনলাইন ক্লাস করব বলে পরিকল্পনা নিয়েছি। তো যেটা তোমাদেরকে দেওয়া হবে সেটা হচ্ছে যে লাইভ ক্লাস করানো হবে, উন্নত স্টাডি মেটেরিয়াল দেওয়া হবে এবং প্রত্যেকটা ক্লাসের শেষে মক টেস্ট নেওয়া হবে, আর একটা রিজনেবল প্রাইসের মধ্যে এটা করানো হবে। তো তোমরা যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাও, আশা করছি সবাইকেই পাশে পাবো। তো চলো আমরা ক্লাসে চলে আসি। তড়িতের রাসায়নিক প্রভাব। তো আমরা কঠিন পদার্থের মধ্যে তড়িৎ পরিবহন সম্পর্কে মোটামুটি জানি, কিন্তু আজকে যেটা বলবো সেটা হচ্ছে যে জলের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন, গলিত অবস্থায় বা দ্রবীভূত অবস্থায় জলের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন, সেটি হচ্ছে যে চ্যাপ্টারের মূল বিষয়। ঠিক আছে, কঠিন পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন আমরা জেনেছি, এটা হচ্ছে যে জলের মধ্যে দিয়ে। তো এর আগে করার আগে কিছু বেসিক তথ্য আমাদেরকে একটু জানতে হবে, যেগুলো আমরা আগেও জেনেছি। তো চ্যাপ্টার হচ্ছে তড়িতের রাসায়নিক প্রভাব। তো বেসিক তথ্যের মধ্যে কি কি আছে? প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে যে তড়িতের সুপরিবাহী পদার্থ আর তড়িতের কুপরিবাহী পদার্থ। তড়িতের সুপরিবাহী আর তড়িতের কুপরিবাহী কাদের বলে? যে সমস্ত পদার্থের মধ্যে তড়িৎ চলাচল করতে পারে, যাদের মধ্যে দিয়ে তড়িৎ চলাচল করতে পারে তাদেরকে বলা হচ্ছে যে তড়িতের সুপরিবাহী পদার্থ। যেমন সোনা, তামা, রূপো, এগুলোর মধ্যে কি করতে পারে? তড়িৎ যাতায়াত করতে পারে। তাই জন্য এদেরকে বলা হচ্ছে তড়িতের সুপরিবাহী, মানে যার মধ্যে তড়িৎ চলাচল করতে পারে। আর কুপরিবাহী কাদের বলে? যাদের মধ্যে দিয়ে তড়িৎ চলাচল করতে পারে না, যেমন কাঠ, কাগজ, ঠিক আছে, রবার, এগুলোর মধ্যে তড়িৎ চলাচল করতে পারে না, এদেরকে বলা হচ্ছে তড়িতের কুপরিবাহী পদার্থ। তাহলে তড়িতের সুপরিবাহী মানে যার মধ্যে যেতে পারে তড়িৎ, আর তড়িতের কুপরিবাহী মানে যার মধ্যে তড়িৎ যেতে পারে না। এগুলো বেসিক কিছু তথ্য আছে। তো এবারে আমরা চলে আসছি আমাদের মেন টপিকে, যে গলিত অবস্থায় বা জলের মধ্যে গুলিয়ে গিয়ে কিভাবে তড়িৎ পরিবহন হবে। তো ভালো করে অবশ্যই শুনবে কিন্তু, ঠিক আছে? আমি জিনিসগুলো একদম মুখস্থ করতে বলছি না, তোমাদেরকে একদম মাথার মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। তো তোমরা নিজের মতো করে ভাষাটা ব্যবহার করে তোমরা লিখতে পারবে, ঠিক আছে? তো ভালো করে আগে বুঝবে, ভালো করে তথ্যগুলো নেবে। তো জলের মধ্যে তড়িৎ পরিবহন কি করে হবে? আমরা তারের মধ্যে কঠিন অবস্থায় তো জেনেছি। তো জলের মধ্যে তড়িৎ পরিবহন করতে গেলে প্রথমে এই একটা স্ট্রাকচার তোমাদেরকে দেওয়া হয়েছে, যে ঘটনা সেটা হচ্ছে এখন যেটা বলবো তড়িৎ বিশ্লেষণ নিয়ে। ঠিক আছে, এর জন্য একটা পাত্র লাগবে, এর জন্য লাগবে একটা পাত্র। ঠিক আছে, এখানে একটা দেখতে পাচ্ছ একটা কাঁচের পাত্র আছে। এই যে পাত্রটা নেওয়া হবে, প্রত্যেকটা নাম আমি ডিটেলসে বলে দেবো। এর জন্য প্রথমেই একটা পাত্র নেওয়া হবে, ঠিক আছে? এবারে যে পদার্থটা আমরা একটা বিশেষ একটা পদার্থ নেবো, ঠিক আছে, যার জন্য তড়িৎটা জলের মধ্যে তড়িৎ প্রবাহিত হবে। তো এক্ষেত্রে যে জিনিসটাকে আমি জলের মধ্যে এখানে দ্রবীভূত করব, ঠিক আছে, যার জন্য আসলে তড়িৎটা প্রবাহিত হবে, সেইটা প্রথমে জলের মধ্যে গুলবে, দিয়ে আয়নে ভেঙে যাবে। যেটা আয়নে ভেঙে যাবে, দুটো আয়ন, একটা হচ্ছে ক্যাটায়ন, একটা প্লাস, আর একটা হচ্ছে যে মাইনাস, এই দুটো আয়নে ভাঙবে। তাহলে প্রথমে যে পদার্থটাকে আমি জলের মধ্যে গুলবো, ঠিক আছে, সেটা দুটো আয়ন সৃষ্টি করবে, একটা ক্যাটায়ন আর একটা অ্যানায়ন। ঠিক আছে, ক্যাটায়ন এবং অ্যানায়ন সৃষ্টি করার পর, ক্যাটায়ন এবং অ্যানায়ন আয়ন সৃষ্টি করার পর তাদের মধ্যে দিয়ে নানান রাসায়নিক পরিবর্তন হবে, রাসায়নিক বিক্রিয়া হবে, যে একটা নতুন কিছু পদার্থ সৃষ্টি করবে। ঠিক আছে, তাহলে প্রথমে পদার্থটাকে জলের মধ্যে গুলবো, তারা সৃষ্টি করবে আয়ন, একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন, দিয়ে তাদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া হবে, তারপরে তারা একটা নতুন কিছু পদার্থ সৃষ্টি করবে। ঠিক আছে, এইভাবে হবে জলের মধ্যে তড়িৎ বিশ্লেষণ। ঠিক আছে, আর এই পুরো স্ট্রাকচারটা বা পুরো পদ্ধতিটাকে বলা হয় তড়িৎ বিশ্লেষণ। তো জলের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহনের এই গোটা স্ট্রাকচারটাকে বলা হচ্ছে যে তড়িৎ বিশ্লেষণ। তো এর জন্য একটা পাত্র লাগবে, কাঁচের পাত্র, যেটাকে বলা হচ্ছে ভোল্টামিটার।
এক্ষেত্রে যে পাত্রটা ব্যবহার করছি কাঁচের সেটাকে বলা হবে ভোল্টামিটার। ভোল্টামিটার দুটো এখানে দেখতে পাচ্ছ থামের মতো, সেটাকে দুটো তড়িৎদ্বার ব্যবহার করা হবে। দুটো তড়িৎদ্বার, সেটা ধাতব পাত দিয়ে তৈরি করা হবে বা গ্রাফাইট দিয়ে তৈরি করা হবে, ঠিক আছে। তড়িৎদ্বার থাকবে, একটা একটা হচ্ছে ক্যাথোড আর একটা হচ্ছে অ্যানোড, একটা ক্যাথোড একটা হচ্ছে অ্যানোড, ঠিক আছে। এবারে এই ক্যাথোড আর অ্যানোডের প্রান্তটা একটা ব্যাটারির সঙ্গে যুক্ত করা হবে। এটা মানে যেটা ব্যাটারির মাইনাস প্রান্তের সঙ্গে যুক্ত থাকবে তাকে বলা হবে ক্যাথোড, আর যেটা ব্যাটারির প্লাস প্রান্তের সঙ্গে যুক্ত থাকবে তাকে বলা হবে অ্যানোড, ঠিক আছে। তাহলে এর জন্য প্রথমেই একটা লাগবে একটা পাত্র, যেটাকে বললাম কি ভোল্টামিটার। দুটো তড়িৎদ্বার যার মধ্যে দিয়ে তড়িৎটা যাবে ব্যাটারির সাহায্যে, যেটা কানেক্টেড আছে তড়িৎদ্বার, একটা হচ্ছে ক্যাথোড একটা হচ্ছে অ্যানোড। যেটা ব্যাটারির মাইনাসের সঙ্গে যুক্ত থাকবে তাকে বলা হবে ক্যাথোড, আর যেটা ব্যাটারির প্লাসের সঙ্গে যুক্ত থাকবে তাকে বলা হবে অ্যানোড, ঠিক আছে। এর মধ্যে দিয়ে মেনলি যে পত্রটাকে গোলা হবে সেটার এর মধ্যে দিয়ে তড়িৎটা প্রবাহিত হবে। তো তড়িৎ বিশ্লেষণ সম্পর্কে আমরা যেটা জানছিলাম, তো সাপোজ ধরো তোমাদেরকে এখানে জলের মধ্যে গুলে দেওয়া আছে সাধারণ লবণ NaCl, NaCl জলের মধ্যে গুলে দেওয়া আছে NaCl। তাহলে NaCl প্রথমে জলের মধ্যে গুলবে, দিয়ে দুটো আয়ন সৃষ্টি করবে, একটা হচ্ছে যে Na প্লাস আর একটা হচ্ছে যে Cl মাইনাস, Na প্লাস আর একটা হচ্ছে যে Cl মাইনাস। এবারে এই যে ক্যাটায়ন গুলি আছে, ক্যাটায়ন কি, যেটা প্লাস থাকবে ক্যাটায়ন, ঠিক আছে। ক্যাটায়ন গুলি একটা কথা আছে, তো এখানে যে ক্যাটায়ন গুলি আছে সেগুলো যাবে ক্যাথোডে, ক্যাটায়ন ক্যাটায়ন যাবে ক্যাথোডে, ক্যাটায়ন যাবে ক্যাথোডে, আর অ্যানায়ন যাবে অ্যানোডে। ক্যাটায়ন যাবে ক্যাথোডে আর অ্যানায়ন যাবে অ্যানোডে, ঠিক আছে। এটা হচ্ছে তথ্য তোমাদেরকে মনে রাখতে হবে। ক্যাটায়ন সবসময় ক্যাথোডে যাবে, দুটোই ক ক, এটা দেখো দুটোই অ আর অ, মনে রাখা খুবই সহজ, ঠিক আছে। ক্যাটায়ন গুলি যাবে ক্যাথোডে, মানে Na প্লাস যাবে ক্যাথোডে, আর Cl মাইনাস যেটা হচ্ছে অ্যানায়ন সেটা যাবে অ্যানোডে, ঠিক আছে। তাহলে প্রথমে জলের মধ্যে গুলে গেল NaCl, দুটো আয়ন সৃষ্টি করলো, একটা Na প্লাস Cl মাইনাস, দিয়ে কি ক্যাটায়ন যেটা Na প্লাস সেটা যাবে ক্যাথোডের দ্বারে, আর যেটা অ্যানায়ন যেটা Cl মাইনাস সেটা হবে অ্যানোডের দ্বারে, ঠিক আছে। যাওয়ার পর তাদের মধ্যে নানান ধরনের রাসায়নিক পরিবর্তন হবে এবং নতুন কিছু পদার্থ উৎপন্ন হবে। এবার কি হবে তাদের রাসায়নিক পরিবর্তন, কি পদার্থ সৃষ্টি করছে NaCl এর ক্ষেত্রে, সেগুলো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে জানবো, ঠিক আছে। তাহলে এই যে পুরো স্ট্রাকচারটা এটাকে বলা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ, ঠিক আছে। এই ঘটনাটাকে বলা হচ্ছে যে তড়িৎ বিশ্লেষণ। পরবর্তী যে কোশ্চেন তোমাদের কাছে, তড়িৎ বিশ্লেষণ কাকে বলে, ঠিক আছে। তো কোনো গলিত অবস্থায় বা জলের মধ্যে দ্রবীভূত হয়ে, দ্রবীভূত মানে গুলে গিয়ে, ঠিক আছে, কোনো গলিত অবস্থায় বা জলের মধ্যে দ্রবীভূত হয়ে গিয়ে তড়িৎ পাঠিয়ে নতুন ভাবে রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে নতুন পদার্থ সৃষ্টি করা কি বলা হচ্ছে যে তড়িৎ বিশ্লেষণ। তাহলে কোনো গলিত অবস্থায় বা দ্রবণে, দ্রবণ মানে কি দুই বা ততোধিক পদার্থের মিশ্রণ, দ্রবণের সাধারণত দুটো পার্ট, একটা হচ্ছে দাবক যেটা বেশি পরিমাণে থাকে দ্রবণের মধ্যে, আর একটা হচ্ছে দ্রাব যেটা কম পরিমাণে থাকে। যেমন ধরো নুন আর জলের একটা দ্রবণ সৃষ্টি করেছি, ঠিক আছে। নুন আর জলের একটা দ্রবণ, যেখানে জল বেশি আছে তাই জন্য তাকে বলা হবে দ্রাবক, আর নুনটা কম পরিমাণে আছে তাহলে তাই জন্য তাকে বলা হবে দ্রাব, ঠিক আছে। তাহলে গলিত অবস্থায় বা গলে গিয়ে গলিত অবস্থায় বা দ্রবণে কোনো পদার্থের মধ্যে কি পাঠিয়ে, তড়িৎ পাঠিয়ে, ওই দেখো তোমাদেরকে দুটো তড়িৎদ্বার আমরা ব্যবহার করছি, একটা ক্যাথোড একটা অ্যানোড, যেটা কার সঙ্গে যুক্ত আছে, ব্যাটারির, এ দেখো ব্যাটারির সঙ্গে যুক্ত আছে, এখানের মাধ্যমে কি যাবে, ব্যাটারি থেকে তড়িৎ এদের মধ্যে দিয়ে যাবে, এই ক্যাথোড আর অ্যানোডের মধ্যে দিয়ে, ঠিক আছে, দিয়ে তড়িৎ প্রবাহিত হবে। তো গলিত অবস্থায় বা দ্রবণে কোনো পদার্থের মধ্যে তড়িৎ পাঠিয়ে মানে কারেন্ট পাঠিয়ে রাসায়নিক নানান পরিবর্তন হবে, মানে রাসায়নিক নানান বিক্রিয়া হবে, যে সেখান থেকে নতুন পদার্থ উৎপন্ন করবে, নতুন পদার্থ উৎপন্ন করবে, নতুন পদার্থ উৎপন্ন করবে। এই পুরো পদ্ধতিটাকে বলা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। মানে মোটা কথা এটাই যে জলের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন ঘটার এই পুরো স্ট্রাকচার বা পুরো পদ্ধতিটাকে বলা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। তোমাদের এই ক্লাস 8 এর সিলেবাসে NaCl এর তড়িৎ বিশ্লেষণ মানে তড়িৎ বিশ্লেষণ সোডিয়াম ক্লোরাইডের, আর জলের তড়িৎ বিশ্লেষণ, এই দুটো তড়িৎ বিশ্লেষণ তোমাদের কিন্তু আছে। তো ওই দুটো খুব ভালোভাবে তোমাদেরকে পড়তে হবে। তো আমি বলে দেবো, খুবই সোজা লাগবে দেখবে। এরপরে দু ধরনের পদার্থ, একটা হচ্ছে যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, আর একটা হচ্ছে যে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। একটা তড়িৎ বিশ্লেষ্য আর একটা হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য। তো তড়িৎ বিশ্লেষ্য কাদের বলে,
যারা জলের মধ্যে গুলে গিয়ে তড়িৎ পরিবহন করতে পারে। যে সমস্ত পদার্থ, প্রথমে আমি দেখো একটা পদার্থকে গুলেছিলাম যেটা হচ্ছে NaCl, ঠিক আছে। তো যারা জলের মধ্যে গুলবে এবং আয়ন সৃষ্টি করতে পারবে, আয়ন সৃষ্টি না হলে কিন্তু তড়িৎ পরিবহন করতে পারবে না। আয়ন যদি না পাওয়া যায়, মানে প্লাস আর মাইনাস, ক্যাটায়ন বা অ্যানায়ন যদি আয়ন না পাওয়া যায়, তাহলে কিন্তু তড়িৎ পরিবহন হবে না, ঠিক আছে। তাহলে আয়ন সৃষ্টি করাটা কিন্তু মাস্ট, ঠিক আছে। তাহলে যে সমস্ত পদার্থ জলের মধ্যে গুলে গিয়ে তড়িৎ পরিবহন করতে পারে তাদের কি বলা হচ্ছে, কি পদার্থ? তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তো দেখো এখানে যে সমস্ত পদার্থ গলিত বা জলে দ্রবীভূত অবস্থায়, দ্রবীভূত মানে গুলে গিয়ে বললাম, তড়িৎ পরিবহন করে এবং তড়িৎ পরিবহনে কি হবে? তড়িৎ পরিবহনের ফলে তাদের বিয়োজিত হবে, বিয়োজিত মানে ভেঙে যাওয়া, ভেঙে গিয়ে নানান নতুন পদার্থ উৎপন্ন করবে, তাদের কি বলা হবে? তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তাহলে যারা জলের মধ্যে গুলে যাবে এবং তাদের মধ্যে রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে নতুন পদার্থ সৃষ্টি হবে, তাকেই বলা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। যেমন হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, NaCl হচ্ছে একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, কারণ NaCl তড়িৎ পরিবহন করতে পারে জলের মধ্যে গুলে গিয়ে, ঠিক আছে। তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। এটা তো খুবই সোজা, যে যারা জলের মধ্যে গুলে গিয়ে বা দ্রবীভূত হয়ে তড়িৎ পরিবহন করতে পারে না, তাদেরকে বলা হবে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। যেমন হচ্ছে চিনি, পেট্রোল, এরা জলের মধ্যে গুলে গিয়ে কিন্তু আয়ন সৃষ্টি করতে পারবে না, তাই জন্য তড়িৎ পরিবহন করতে পারবে না, তাই জন্য এটা তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। তো এরপরে যেটা আমরা আসবো সেটা হচ্ছে যে তীব্র ও মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তীব্র মানে খুবই দ্রুত, আর মৃদু মানে হচ্ছে খুবই ধীরে ধীরে, ঠিক আছে। তো তীব্র ও মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে? উদাহরণ দাও। তো তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে? বলেছে যে সমস্ত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দ্রবণে পুরোপুরি আয়নিত অবস্থায় থাকে, দ্রবণে পুরোটাই আয়নিত হয়ে যায়, আয়নে পরিণত হয়, তাকে বলা হচ্ছে যে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তাহলে যে সমস্ত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দ্রবণে পুরোটাই আয়নিত হয়, তাদেরকে বলা হচ্ছে যে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। যেমন হচ্ছে যে সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে, এটা পুরোটাই তড়িতে মানে আয়নিত হয়ে যাবে। NaCl পুরোপুরি একদম আয়নিত হবে, মানে পুরোপুরি ভাবে একদম Na+ এবং Cl- আয়ন উৎপন্ন করবে। তাহলে যে সমস্ত পদার্থ জলের মধ্যে গুলে গিয়ে পুরোটাই আয়নে পরিণত করতে পারে, তাদেরকে বলা হচ্ছে যে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, ঠিক আছে। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে মৃদু, ঠিক উল্টো। বলেছে যে সমস্ত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দ্রবণে সামান্য মানে অল্প, সামান্য মাত্রায় আয়নিত হয়, তাদেরকে বলা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তাহলে পুরোটাই যদি আয়নে পরিণত হয় তাদেরকে বলা হবে তীব্র, আর অল্প যদি আয়ন উৎপন্ন করে তাদেরকে বলা হচ্ছে মৃদু। যেমন হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, যেমন CH3COOH। এরপরে তোমাদের আমি যেটা ওই তড়িৎ বিশ্লেষণে এখানে বলেছিলাম, যে তড়িৎ বিশ্লেষণ করার জন্য যে পাত্রটা ব্যবহার করব তাকে বলা হবে ভোল্টামিটার, এবং যে দুটো ধাতব দণ্ড বা গ্রাফাইটও ব্যবহার করা হয়, গ্রাফাইট সাধারণত অধাতু, ঠিক আছে, তো এটাও ব্যবহার করা হয়। তো এই দণ্ডটা ব্যবহার করা হবে, যেটাকে বলা হবে একটা ক্যাথোড একটা অ্যানোড। তো এই ভোল্টামিটার বা ক্যাথোড বা অ্যানোড এগুলো কি, সেগুলো একটু জানবো। প্রথমত এটা বুঝে নিলেই সব থেকে সোজা। যে পাত্রের মধ্যে তড়িৎ বিশ্লেষণ করা হবে তাকে বলা হচ্ছে ভোল্টামিটার। যে পাত্রটা তোমাদের ছিল কাঁচের, সেটা। যেমন যে পাত্রে গলিত বা জলদ্রবীভূত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রেখে পদার্থটির তড়িৎ বিশ্লেষণ করা হয় তাকে বলা হচ্ছে ভোল্টামিটার। তাহলে এই যে পাত্র এই পাত্রটাকে বলা হয় ভোল্টামিটার। এই যে পাত্র এটাকে বলা হচ্ছে যে ভোল্টামিটার। এই যে পাত্র এটাকে বলা হচ্ছে যে কি মিটার? ভোল্টামিটার। এরপরে কি আছে দেখি। তাহলে যে পাত্রের মধ্যে করা হয় সেটাকে বলো ভোল্টামিটার। তারপরে তড়িৎদ্বার, দুটো তড়িৎদ্বার আছে, ঠিক আছে, একটা ক্যাথোড একটা অ্যানোড। যে ধাতব পাত বা দণ্ডের সাহায্যে কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করা হয়। কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে? যার মধ্যে যে সমস্ত পদার্থ তড়িৎ পরিবহন করতে পারে, ঠিক আছে। তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ কোথা থেকে আসছে? ওই ব্যাটারি থেকে তড়িৎ পাঠিয়ে তড়িৎ চালনা করে
কি করা যায়, তড়িৎ বিশ্লেষণ করা যায়, তাকে বলা হচ্ছে তড়িৎদ্বার। ঠিক আছে, তাহলে এর জন্য ব্যবহার করা হবে কি, একটা ধাতব, দুটো ধাতব পাত। ঠিক আছে, একটা ক্যাথোড আর একটা হচ্ছে যে অ্যানোড। ঠিক আছে, তাহলে একটা পাত্র যেটা হচ্ছে ভোল্টামিটার, দুটো দণ্ড যেটা হচ্ছে ক্যাথোড আর একটা বলা হচ্ছে অ্যানোড, সেটা কার সঙ্গে যুক্ত আছে, ওপরে ব্যাটারির সঙ্গে যুক্ত আছে। ঠিক আছে, এই সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো লাগবে। তাহলে তড়িৎদ্বার, এখানে তড়িৎদ্বার দু ধরনের, একটা হচ্ছে ক্যাথোড একটা হচ্ছে অ্যানোড। যে তড়িৎদ্বারটি ব্যাটারির মাইনাসের সঙ্গে যুক্ত থাকে, যে তড়িতের অংশটি ব্যাটারির মাইনাসের সঙ্গে যুক্ত থাকে তাকে বলা হচ্ছে যে ক্যাথোড। আর যে তড়িৎদ্বারটি ব্যাটারির ধনাত্মক মানে পজিটিভের সঙ্গে যুক্ত থাকে তাকে বলা হচ্ছে যে অ্যানোড। তাহলে যেটা মাইনাসের সঙ্গে যুক্ত থাকে সেটাকে বলা হয় ক্যাথোড, আর যেটা প্লাসের সঙ্গে যুক্ত থাকে ব্যাটারি সেটাকে বলা হচ্ছে যে অ্যানোড। তাহলে এইখানে এই যে দুটো তোমরা দণ্ড দেখতে পাচ্ছ, এই যে দুটো দণ্ড সেটা হচ্ছে তড়িৎদ্বার, একটা ক্যাথোড আর একজনের নাম হচ্ছে অ্যানোড। আর এটা দেখো, ক্যাথোডটা ব্যাটারি মাইনাসের সঙ্গে যুক্ত আছে, এটা হচ্ছে মাইনাস। সাধারণত ব্যাটারির সিম্বল হচ্ছে যে এই দাগটা, এটা হচ্ছে ব্যাটারির সিম্বল। তো এর মধ্যে এটা বড় অংশ বা বড় দাগ সেটাকে বলা হয় ব্যাটারি প্লাস অংশ, আর ছোটটাকে বলা হয় ব্যাটারির মাইনাস অংশ। ঠিক আছে, তাহলে যে তড়িৎদ্বারটি ব্যাটারি মাইনাসের সঙ্গে যুক্ত আছে সেটাকে ক্যাথোড আর প্লাসের সঙ্গে হলে অ্যানোড। এবারে তোমাদের মানে চ্যাপ্টারে যেটা সিলেবাসের মধ্যে আছে NaCl এর আর H2O, এই দুটো তড়িৎ বিশ্লেষণ। তার মধ্যে আমরা NaClটা এখন জানবো, NaCl এর তড়িৎ বিশ্লেষণটা আমরা এখন জানবো। এর জন্য একটা পাত্র ব্যবহার করা হবে যেটা বলা হবে ভোল্টামিটার, দুটো তড়িৎদ্বার ব্যবহার করা হবে যেটা হচ্ছে একটা ক্যাথোড আর একটা হচ্ছে যে অ্যানোড। ঠিক আছে, আর ওখানে ব্যাটারি থাকবে যুক্ত। তো কিভাবে করব, প্রথমে আমরা এখানে যেহেতু NaCl, তাই জন্য NaCl কে জলের মধ্যে গুলবো। তাহলে NaCl গুললে দুটো আয়ন উৎপন্ন হবে, একটা Na প্লাস একটা Cl মাইনাস। ভালো করে বুঝবে, একটা Na প্লাস একটা Cl মাইনাস, একটা ক্যাটায়ন আর একটা হচ্ছে যে অ্যানায়ন। আমি এখনই বললাম যে ক্যাটায়নগুলি কোথায় যাবে, ক্যাথোডে যাবে। ক্যাটায়নগুলি ক্যাথোডে যাবে, দিয়ে কি সৃষ্টি করবে, ক্যাটায়নগুলি ক্যাথোডে যাওয়ার পর তোমাদের মনে রাখতে হবে যে ক্যাটায়ন যাবে ক্যাথোডে, ক্যাটায়ন ক্যাথোডে যাওয়ার পর ক্যাটায়ন ক্যাথোডে যাওয়ার পর একটা ইলেকট্রন গ্রহণ করবে, ক্যাটায়ন ক্যাথোডে যাওয়ার পর কি করবে, ইলেকট্রন সেখানে গ্রহণ করে। ক্যাটায়ন সবসময় ক্যাথোডে যায়, দিয়ে ইলেকট্রন গ্রহণ করে। ক্যাটায়ন সবসময় ক্যাথোডে যায় এবং কি করে, ইলেকট্রন গ্রহণ করে। ক্যাটায়ন ক্যাথোডে যায়, দিয়ে কি করে, ইলেকট্রন গ্রহণ করে। তাহলে এখানে Na প্লাস মানে ক্যাটায়ন, ইলেকট্রন কি করলো, গ্রহণ মানে প্লাস মানে গ্রহণ করা, ইলেকট্রন গ্রহণ করলো, দিয়ে পরিণত হয়ে যাবে সোডিয়াম পরমাণু। Na হচ্ছে সোডিয়াম পরমাণু। ঠিক আছে, তাহলে ক্যাটায়ন ইলেকট্রন গ্রহণ করলো, দিয়ে পরিণত হয়ে যাবে সোডিয়াম পরমাণু, Na পরমাণু। এই যে ইলেকট্রন গ্রহণ করলে তাকে বলা হচ্ছে বিজারণ। ইলেকট্রন গ্রহণ করাকে বলা হচ্ছে যে বিজারণ, ইলেকট্রন গ্রহণ করাকে বলা হচ্ছে বিজারণ। তো জারণ আর বিজারণ টপিক আমার রাসায়নিক বিক্রিয়া বলে একটা ভিডিও করা আছে ক্লাস 8-এ, তো সেটা দেখে নেবে। সেখানে দেখবে জারণ আর বিজারণটা আমি খুব স্মুথ ভাবে করে দিয়েছি। ঠিক আছে, তাহলে ইলেকট্রন গ্রহণ করলে তাকে বলা হবে বিজারণ। তো Na প্লাস ক্যাটায়ন ক্যাথোডে গেল, দিয়ে একটা ইলেকট্রন গ্রহণ করলো, দিয়ে পরিণত হলো সোডিয়াম পরমাণু। মনে রাখা সহজ হবে, এখানে প্লাস প্লাস মুছে গেল, দিয়ে সৃষ্টি করলো Na। ঠিক আছে, তো এটাকে বলা হচ্ছে ক্যাথোড, এটা হচ্ছে ক্যাথোড বিক্রিয়া, এটা হচ্ছে ক্যাথোড বিক্রিয়া। ঠিক আছে, এরপরে অ্যানোডেরটা বাকি আছে। এরপরে অ্যানোডেরটা কি হবে দেখি। অ্যানোডের ক্ষেত্রে কি হবে, যে অ্যানোড কি হয় বললাম, যে অ্যানায়নগুলি কোথায় যাবে, অ্যানোডে যাবে। তাহলে এই যে Cl মাইনাস আছে, Cl মাইনাস হচ্ছে অ্যানায়ন, অ্যানায়নগুলি সবসময় অ্যানোডে যাবে, দিয়ে ইলেকট্রন বর্জন করবে। অ্যানায়ন যাবে অ্যানোডে, দিয়ে ওখানে যেমন ইলেকট্রন গ্রহণ করছিল, এখানে ইলেকট্রন বর্জন। তাহলে Cl মাইনাস হচ্ছে অ্যানায়ন, একটা ইলেকট্রন বর্জন করবে, বর্জন মানে মাইনাস, দিয়ে পরিণত হবে ক্লোরিন পরমাণু। এটাকে বলা হচ্ছে জারণ।
ইলেকট্রন গ্রহণ বর্জন করলে তাকে বলা হচ্ছে জারণ। ইলেকট্রন বর্জন করলে তাকে বলা হচ্ছে যে জারণ। ইলেকট্রন গ্রহণ করলে বিজারণ, আর বর্জন করলে হচ্ছে জারণ। তাহলে এখানে দেখো মনে রাখা সহজ হবে, মাইনাস মাইনাস কেটে গেল, দিয়ে সৃষ্টি হলো ক্লোরিন। ঠিক আছে, তো মাইনাস মাইনাস কেটে গেল, দিয়ে হলো ক্লোরিন পরমাণু। তাহলে কি বিক্রিয়াটা, যে এখানে যে রাসায়নিক বিক্রিয়া বলছিলাম, যে এখানে NaCl প্রথমে গুলে দিলে দুটো আয়ন সৃষ্টি করে, একটা Na প্লাস একটা Cl মাইনাস। এবারে ক্যাটায়ন মানে Na প্লাসটা সবসময় ক্যাথোডে যায়, দিয়ে ইলেকট্রন গ্রহণ করে, তাই জন্য Na প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করলো, দিয়ে হলো সোডিয়াম পরমাণু, এটাকে বলা হচ্ছে বিজারণ। আর তারপরে বলেছিলাম ওখানে লেখা আছে যে অ্যানায়নগুলি সবসময় কোথায় যাবে, অ্যানোডে যাবে, দিয়ে একটা ইলেকট্রন বর্জন করবে, তাই জন্য Cl মাইনাস হচ্ছে অ্যানায়ন, ইলেকট্রন মাইনাস মানে বর্জন করলো, দিয়ে পরিণত হলো ক্লোরিন পরমাণু, দিয়ে এটাকে বলা হচ্ছে জারণ। ঠিক আছে, তো এখানে একটা মনে রাখবে যে অ্যানোড থেকে একটা বিশেষ গ্যাস পাওয়া যায়। NaCl এর তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে অ্যানোড থেকে একটা বিশেষ গ্যাস পাওয়া যায়, যেটার নাম হচ্ছে ক্লোরিন গ্যাস। যেটার নাম হচ্ছে ক্লোরিন গ্যাস। আমি বলেছিলাম না যে আয়ন উৎপন্ন হবে, দিয়ে রাসায়নিক বিক্রিয়া ঘটবে, রাসায়নিক বিক্রিয়া ঘটবে, দিয়ে নতুন কিছু উৎপন্ন করবে। এখানে দেখো যে ক্লোরিন গ্যাস, যার সংকেত হচ্ছে Cl2, Cl2। ঠিক আছে, Cl2 এটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সৃষ্টি করলো, Cl2টা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সৃষ্টি করলো। ঠিক আছে, তাহলে এখানে ক্লোরিন। এবারে তোমাদেরকে দেখো, এখানে তোমরা কিন্তু ভেবো না যে একটাই NaCl উৎপন্ন হচ্ছে বা একটাই Cl মাইনাস উৎপন্ন হচ্ছে। এখানে অসংখ্য Na প্লাস এবং অসংখ্য Cl মাইনাস উৎপন্ন হয়েছে, অসংখ্য Na প্লাস আয়ন এবং অসংখ্য Cl মাইনাস আয়ন উৎপন্ন হয়েছে। ঠিক আছে, দিয়ে এখানে অসংখ্য তাহলে সোডিয়াম পরমাণু, অসংখ্য ক্লোরিন পরমাণু উৎপন্ন হয়েছে। ঠিক আছে, এখানে দুটো ক্লোরিন পরস্পর যুক্ত হয়ে, দুটো ক্লোরিন পরমাণু পরস্পর যুক্ত হয়ে সৃষ্টি করবে ক্লোরিন গ্যাস Cl2। Cl2 তীরচিহ্ন মানে গ্যাসটা বেরিয়ে যাচ্ছে, আর তীরচিহ্ন যদি নিচের দিকে হয় তাহলে গ্যাসটা ঢুকছে। ঠিক আছে, তাহলে উপরের দিকে হলে বেরিয়ে যাচ্ছে, আর নিচের দিকে হলে ঢুকছে। ঠিক আছে, তাহলে আবারও বলছি যে দুটো ক্লোরিন পরমাণু পরস্পর যুক্ত হয়ে সৃষ্টি করবে ক্লোরিন গ্যাস। তাহলে অ্যানোড থেকে NaCl এর তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে অ্যানোড থেকে কি গ্যাস উৎপন্ন হয়, ক্লোরিন গ্যাস। কি গ্যাস, ক্লোরিন গ্যাস। ক্লোরিন গ্যাসটা উৎপন্ন হয়, এটা মনে রাখবে। ঠিক আছে, এবারে তোমাদের কোশ্চেন হতে পারে যে স্যার দুটো ক্লোরিন কোথায় পেলেন। আমি আগেই বলেছি এখানে Na প্লাস অসংখ্য আছে, Cl মাইনাসও অসংখ্য সৃষ্টি হয়েছে। ঠিক আছে, দিয়ে Na প্লাস যেহেতু অসংখ্য আছে, তাহলে তারা ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম পরমাণুতে পরিণত হয়েছে। আবার Cl মাইনাস অসংখ্য আছে, তারাও ইলেকট্রন বর্জন করে অসংখ্য Cl মানে ক্লোরিন পরমাণুতে পরিণত হয়েছে। এবারে এদের মধ্যেই দুটো ক্লোরিন পরমাণু পরস্পর যুক্ত হয়ে সৃষ্টি করবে Cl2 গ্যাস। Cl2 গ্যাস, দেখো এখানে অসংখ্য Cl2 গ্যাস সৃষ্টি হয়েছে। ঠিক আছে, অসংখ্য Cl2 গ্যাস সৃষ্টি হয়েছে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে যে পুরো স্ট্রাকচারটা NaCl এর তড়িৎ বিশ্লেষণ। জিনিসটা খুবই সোজা, শুধু মাথায় রাখতে হবে। আর এই দুটো জিনিস একটু মুখস্থ করতে হবে, যে ক্যাটায়নগুলি সবসময় ক্যাথোডে যায়, দিয়ে ইলেকট্রন গ্রহণ করে, ক মনে রাখা সহজ উপায়। অ্যানায়নগুলি অ্যানোডে যায়, দিয়ে ইলেকট্রন বর্জন করে, মনে রাখা সহজ উপায়। ঠিক আছে, দিয়ে তোমাদেরকে এই যে বিক্রিয়া, একটা হচ্ছে যে ক্যাথোড বিক্রিয়া, যেটা হচ্ছে যে দেখো করে দেওয়া আছে, আর একটা হচ্ছে অ্যানোড বিক্রিয়া, যেটাও দেখো করে দেওয়া আছে। এইটা তোমাদেরকে গুছিয়ে লিখতে হবে। ঠিক আছে, খুবই সোজা। এরপরে তোমাদের আর একটা টপিকে আছে, যেটা হচ্ছে জলের তড়িৎ বিশ্লেষণ। এটাও খুব ভিভিআই, জলের তড়িৎ বিশ্লেষণ। এক্ষেত্রে একটা পাত্র ব্যবহার করা হবে, যেটা হচ্ছে ভোল্টামিটার। তড়িৎদ্বার, এক্ষেত্রে যে তড়িৎদ্বারটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে প্লাটিনাম তড়িৎদ্বার, পিটি প্লাটিনাম তড়িৎদ্বার জলের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ঠিক আছে, একটা ক্যাথোড একটা অ্যানোড, এটা ব্যাটারির সঙ্গে যুক্ত আছে। এবারে একটু মনে রাখবে, প্রথমে যেহেতু জলের তড়িৎ বিশ্লেষণ হচ্ছে, জলের সংকেত H2O, তো জলকে আমি দিলাম তড়িৎ বিশ্লেষণ করার জন্য। ঠিক আছে, তো জলের মধ্যে খুব কম পরিমাণে আয়ন থাকে, বিশুদ্ধ জলের মধ্যে খুব কম পরিমাণে আয়ন থাকে, বা আয়ন থাকে না বলতে গেলেই চলে। ঠিক আছে, তো জলের মধ্যে দিয়ে খুবই কম আয়নিত হয়, জলের মধ্যে দিয়ে আয়ন খুবই কম পাওয়া যায়। মানে জলের মধ্যে দিয়ে জল কি কি আয়ন সৃষ্টি করে, একটা H প্লাস, একটা OH মাইনাস, একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন। তো বিশুদ্ধ জলের মধ্যে খুব কম পরিমাণে আয়ন থাকে। তো আয়নের পরিমাণ বাড়াতে গেলে এর মধ্যে হয় অ্যাসিড না হলে ক্ষার যুক্ত করতে হবে। আয়নের পরিমাণ যদি বাড়াতে হয় তাহলে এর মধ্যে অ্যাসিড না হয় ক্ষার যুক্ত করতে হবে। অ্যাসিডের ক্ষেত্রে H2SO4, আর ক্ষারের ক্ষেত্রে NaOH অথবা KOH।
সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করা হয়, ঠিক আছে। তাহলে অ্যাসিড বা ক্ষার যদি দেওয়া হয় তাহলে জল কি করবে, তাড়াতাড়ি আয়ন উৎপন্ন করবে, ঠিক যেন বাবা মেরেছে, ঠিক আছে। প্রথমে পড়া করছিল না, দি বাবা এই পড়া কর, তখন এই পড়া কর মানে কি, বাইরে থেকে অ্যাসিড দিয়ে দেওয়া হয়েছে। এবারে জল কি করবে, তাড়াতাড়ি আয়ন উৎপন্ন করবে, তাড়াতাড়ি আয়ন উৎপন্ন করবে, ঠিক আছে। তো বিশুদ্ধ জলের মধ্যে আয়নের পরিমাণ খুবই কম বা থাকে না বললেই চলে। তো যদি তড়িৎ বিশ্লেষণ করতে হয় জলে, তাহলে এর মধ্যে বাইরে থেকে হয় অ্যাসিড না হলে ক্ষারকে যুক্ত করতে হবে, হয় অ্যাসিড না হলে ক্ষারকে যুক্ত করতে হবে, তবেই সে দ্রুত কি করবে, তড়িৎ পরিবহন করতে পারবে, ঠিক আছে। তো বিশুদ্ধ জলের মধ্যে কম পরিমাণে আয়ন থাকে, তাই জন্য বাইরে থেকে অ্যাসিড বা ক্ষার যুক্ত করা হয়। তাই জন্য এখানে বাইরে থেকে যুক্ত করা হলে অ্যাসিড H2SO4, ক্ষার যুক্ত করলেও হবে, ঠিক আছে। তো H2SO4 যেই যুক্ত করলো সেই সৃষ্টি হয়ে গেল দুটো আয়ন, একটা H প্লাস একটা OH মাইনাস, প্রচুর পরিমাণে সৃষ্টি হচ্ছে। H প্লাস প্রচুর পরিমাণে সৃষ্টি হচ্ছে, OH মাইনাস প্রচুর পরিমাণে সৃষ্টি হচ্ছে। এবারে সেই মনে রাখার বিষয় যে ক্যাটায়ন মানে H প্লাস গুলি সবসময় ক্যাথোডে যাবে, ক্যাটায়ন ক্যাথোডে যাবে, তো ইলেকট্রন কি করবে, গ্রহণ করবে। মনে রাখবে ওই জিনিসটা, ক্যাটায়ন ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করবে। ক্যাটায়ন ক্যাথোডে গিয়ে তাহলে প্রথমে ক্যাথোড বিক্রিয়া, প্রথমে হচ্ছে ক্যাথোড বিক্রিয়া, ক্যাটায়ন তাহলে H প্লাস হচ্ছে ক্যাটায়ন, ইলেকট্রন কি করলো, গ্রহণ করলো, মানে প্লাস ই দিয়ে সৃষ্টি করছে H পরমাণু। কি পরমাণু, H পরমাণু গ্রহণ করলে তাকে বলা হচ্ছে কি, বিজারণ। এবারে এখানে এই ক্যাথোড যে তড়িৎদ্বার আছে সেখান থেকে জলের ক্ষেত্রে একটা গ্যাস উৎপন্ন হয়, যেটা গ্যাস উৎপন্ন হবে, যেটার নাম হচ্ছে H2 গ্যাস। এখানে আছে H2 হাইড্রোজেন গ্যাস। তো কিভাবে এখান থেকে H2 পাওয়া যাবে, দেখো প্রচুর পরিমাণে H পরমাণু কিন্তু উৎপন্ন হয়েছে, এদের মধ্যেই দুটো H পরস্পর যুক্ত হয়ে সৃষ্টি করবে H2 গ্যাস, তীরচিহ্ন উপর দিকে মানে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে দুটো H পরমাণু পরস্পর যুক্ত হয়ে সৃষ্টি করবে H2 গ্যাস, H2 গ্যাস, ঠিক আছে। আর একবার বলছি, তাহলে H প্লাস আর OH মাইনাস তখনই উৎপন্ন হবে যখন তার মধ্যে থেকে বাইরে থেকে কি যোগ করা হবে, বাবার পেদায় নাকি বাবার ধোলায় যুক্ত করা হবে। মানে কি, বাবার ধোলায় মানে কি H2SO4 অথবা NaOH বা KOH মানে অ্যাসিড অথবা ক্ষার যখন যুক্ত করা হবে তখন H2O বেশি পরিমাণে আয়ন উৎপন্ন করতে পারবে। এদের মধ্যে H প্লাস যে আয়ন উৎপন্ন হয়েছে সেগুলো ক্যাথোডের তলে যাবে, দিয়ে ইলেকট্রন গ্রহণ করবে, দিয়ে সৃষ্টি করবে H পরমাণু। এবার দুটো H পরমাণু পরস্পর যুক্ত হয়ে সৃষ্টি করবে হাইড্রোজেন গ্যাস মানে H2। এবারে যেটা আছে সেটা হচ্ছে অ্যানোড বিক্রিয়া। অ্যানোডের ক্ষেত্রে মনে রাখতে হবে তোমাদের, কি মনে রাখতে হবে, যে অ্যানোড যে অ্যানায়নগুলি সবসময় অ্যানোডে যায়। অ্যানায়ন মানে কি আছে, OH মাইনাস অ্যানোডে গিয়েছে, দিয়ে কি করবে, অ্যানোডে গিয়ে ইলেকট্রন বর্জন করবে, মাইনাসই মাইনাস মাইনাস মনে রাখবে, যে মনে রাখা সহজ ভাই, মনে করবে কেটে গিয়েছে, তাহলে সৃষ্টি করবে OH মূলক মাথায় ভালো করে। অনেকগুলি পরমাণু যখন জোটবদ্ধ হয়ে থাকবে দিয়ে একক পরমাণু হিসেবে আচরণ করবে। অনেকগুলি পরমাণু, এখানে কি কি পরমাণু আছে, O পরমাণু আর H পরমাণু, ঠিক আছে। অনেকগুলি পরমাণু যখন জোটবদ্ধ হয়ে একটা একক পরমাণু, মনে হবে যেন একজনাই, এখানে আছে দুটো পরমাণু কিন্তু আচরণ করছে একটা একক বা এক পরমাণু হিসেবে আচরণ করছে, তখন সেটাকে বলা হবে মূলক। মূলক সাধারণত দুই ধরনের, একটা হচ্ছে যে ক্যাটায়ন, একটা হচ্ছে অ্যানায়ন। তাহলে অনেকগুলি পরমাণু যখন জোটবদ্ধ হয়ে আয়ন রূপে অবস্থান করবে, মিন্স একটা প্লাস একটা মাইনাস, ঠিক আছে, তখন সেটাকে বলা হবে মূলক, তাহলে OH মাইনাস একটা ইলেকট্রন বর্জন করলো, মনে রাখা সহজ উপায়, মাইনাস মাইনাস কেটে গেছে, দিয়ে সৃষ্টি করলো OH মূলক। এবারে এখানে তোমাদের মনে রাখতে হবে অ্যানোড থেকে আরেকটা গ্যাস উৎপন্ন হয় যেটার নাম হচ্ছে O2, অক্সিজেন গ্যাস। তাহলে জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড থেকে উৎপন্ন হবে হাইড্রোজেন গ্যাস আর অ্যানোড থেকে উৎপন্ন হবে O2 গ্যাস। তাহলে এখান থেকে O2 কিভাবে পাওয়া যাবে, দেখো এদের মধ্যে দুটো OH মূলক কিন্তু অসংখ্য সৃষ্টি হয়েছে, তাদের মধ্যে দুটো পরস্পর যুক্ত হবে, দিয়ে সৃষ্টি করবে জল প্লাস O পরমাণু, ও কেন পরমাণু বলছি, একটা থাকলে তাকে পরমাণু বলা হয়, আর অনেকগুলি পরমাণু দিয়ে তৈরি হয় কি, ক্লাস 6 অণু, ঠিক আছে। তাহলে দুটো OH মূলক পরস্পর যুক্ত হয়ে সৃষ্টি করলো জল আর O পরমাণু, আমার তো চাই O2, তাহলে এখানে এদের মধ্যে আবার দুটো O পরমাণু পরস্পর যুক্ত হয়ে সৃষ্টি করছে O2 গ্যাস। O পরমাণু কিন্তু একটা পাওয়া যায় না, অসংখ্য পাওয়া গেছে, এদের মধ্যে থেকেই দুটো
ও পরমাণু কিন্তু একটা নাই, অসংখ্য পাওয়া গেছে, ঠিক আছে। তাহলে এদের মধ্যে থেকে দুটো ও পরমাণু পরস্পর যুক্ত হয়ে যেটা হচ্ছে O2 গ্যাস। এটা তিনটে ধাপে, এখানে দুটো ধাপে আর এটা তিনটে ধাপে। তাহলে প্রথমে কি বলবে জলের তড়িৎ বিশ্লেষণে? প্রথমত যেটা আছে যে বিশুদ্ধ জল খুবই কম আয়ন উৎপন্ন করে, বিশুদ্ধ জল খুবই কম আয়ন উৎপন্ন করে। তো বেশি পরিমাণে আয়ন উৎপন্ন করতে গেলে বাইরে থেকে অ্যাসিড অথবা ক্ষারকে যুক্ত করা হয়। অ্যাসিডের ক্ষেত্রে H2SO4 আর ক্ষারের ক্ষেত্রে NOH বা KOH। যখনই বাইরে থেকে অ্যাসিড বা ক্ষার যুক্ত করব তখন জলের মধ্যে খুবই দ্রুত আয়ন উৎপন্ন হবে, মিনস H+ আর OH- দিয়ে কি ক্যাথোডের দিকে আর অ্যানোডের দিকে দুটো আছে। এর মধ্যে যে ক্যাটায়ন মানে H+ সেগুলো ক্যাথোডে যাবে, দিয়ে ইলেকট্রন গ্রহণ করবে, দিয়ে সৃষ্টি করবে H পরমাণু। কি সৃষ্টি করবে? H পরমাণু, যেটাকে বলা হচ্ছে বিজারণ। এরপরে দুটো H পরমাণু পরস্পর যুক্ত হয়ে সৃষ্টি করবে হাইড্রোজেন গ্যাস। হাইড্রোজেন গ্যাস এটা হচ্ছে ক্যাথোড বিক্রিয়া। এরপরে যে অ্যানায়ন আছে OH- সেটা অ্যানোডে যাবে, একটা ইলেকট্রন বর্জন করবে, দিয়ে সৃষ্টি হবে OH মূলক। দুটো OH মূলক পরস্পর যুক্ত হয়ে সৃষ্টি করবে O পরমাণু আর জল। O পরমাণু আর জল। এবং পরবর্তী ধাপে এবং লাস্ট ধাপে দুটো O পরমাণু পরস্পর যুক্ত হয়ে সৃষ্টি করবে O2 গ্যাস। ঠিক আছে, এটা খুবই সোজা। ঠিক আছে, এই কনসেপ্টটা তোমরা মাথার মধ্যে ঢুকিয়ে নেবে, দিয়ে নিজের ভাষায় ভালো করে লিখবে। দেখে আমি চাঁদ দেখে नूरा वाले सितारे देखे पर तेरे जैसा ना कोई देखे मैं लगता है निगाहों में तेरी बिन डूबे रहना ही नहीं मुझे इश्क ये करने से अब कोई भी न रोक सके ओ हारे में दिल हारे ओ हारे में दिल हारे ओ हारे में दिल हारे मैं हारा तुझ पे मैं हारा तुझ पे खुली आंखों से देखियो वाद ख्वाब है तू दिल में जो उतर जाए वो प्यारी ख्वाब है खुली आंख से देखियो प्यारी ख्वाब है तू दिल में जब उतर जाए तो এর পরবর্তী যে টপিক সেটা হচ্ছে যে তড়িৎ বিশ্লেষণে ব্যবহার। তড়িৎ বিশ্লেষণের ব্যবহারিক প্রয়োগ কোথায় কোথায় ব্যবহার করা হয়। তো তিনটে পয়েন্ট আছে, একটা হচ্ছে ধাতু নিষ্কাশন, একটা হচ্ছে ধাতু পরিশোধন, আর একটা হচ্ছে তড়িৎ লেপন। ঠিক আছে, খুবই সোজা, ভালো করে শুনবে, মনে পড়ে যাবে। একটা হচ্ছে ধাতু নিষ্কাশন। ধাতু নিষ্কাশন মানে কি? ধাতুকে বের করা, কোন একটা খনিজ থেকে ধাতুকে বের করা বা ধাতব যৌগ থেকে ধাতুকে বের করা। তো যে সমস্ত যেমন সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ঠিক আছে, এগুলো হচ্ছে সব কি? এগুলো হচ্ছে ধাতু। ঠিক আছে, তো কোনো ধাতব যৌগ থেকে ধাতুকে বের করতে ব্যবহার করা হয় তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ বিশ্লেষণ কোন ধাতব যৌগ থেকে ধাতুকে বের করতে ব্যবহার করা হয় তড়িৎ বিশ্লেষণ। যেমন সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড আর ম্যাগনেসিয়াম ক্লোরাইড। ঠিক আছে, তো সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড এগুলো হচ্ছে সব ধাতব যৌগ। ঠিক আছে, এই ধাতব যৌগ থেকে বার করতে গেলে যেমন NaCl থেকে Na কে বার করতে হবে, KCl থেকে K কে বার করতে হবে, আর MgCl2 থেকে বার করতে হবে Mg কে। ঠিক আছে, তাহলে এই সমস্ত ধাতব যৌগ থেকে পার্টিকুলার তাদের ধাতুকে বার করতে গেলে ব্যবহার করা হয় তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির সাহায্য নেওয়া হয়। তাহলে কোনো ধাতব যৌগ থেকে নির্দিষ্ট ধাতুকে বার করতে গেলে সাহায্য নিতে হয় কার? তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি। এক্ষেত্রে ক্লোরাইড লবণ, এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে পটাশিয়ামের লবণ, এটা হচ্ছে যে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের লবণ। ঠিক আছে, সাধারণত এদের জলীয় দ্রবণ ব্যবহার করে এই তড়িৎ বিশ্লেষণ করা যায় না, তার জন্যই ব্যবহার করা হয় এদের ক্লোরাইড লবণ। ঠিক আছে, তো এক নম্বর হচ্ছে ধাতু নিষ্কাশন, 2 নাম্বার হচ্ছে ধাতুর পরিশোধন। পরিশোধন মানে হচ্ছে পরিষ্কার করা। তো পরিশোধন দেখো, আমাদের অতিরিক্ত প্রয়োজনীয় ধাতু যেটা বেশি ব্যবহার করি সেটা হচ্ছে তামা।
আমাদের যে সমস্ত বৈদ্যুতিক যন্ত্র আছে, বৈদ্যুতিক যে সমস্ত তার, সেগুলোতে বেশিরভাগ ব্যবহার করা হয় তামা। ঠিক আছে, তো তামার বিভিন্ন যৌগ থেকে তামাকে বের করতে, তামার বিভিন্ন যৌগ থেকে যখন তামাকে বের করা হয় তখন সেই তামার মধ্যে নানান অশুদ্ধি থাকে, মানে নানান দূষিত পদার্থ থাকে। তো সেই দূষিত পদার্থগুলি কি করতে হবে? পরিষ্কার করতে হবে। তো আমরা যদি জলের মধ্যে যদি কোনো নোংরা থাকে, আমরা কি সেই জলটা খাই না, তাকে পরিষ্কার করি বা অথবা সেটা ফেলে দিয়ে নতুন কিছু জল খাই। ঠিক সেরকম এখানেও যে কোনো ধাতব যে সমস্ত যৌগ থেকে ধাতুকে পরিষ্কার করতে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির সাহায্য নেওয়া হয়। যেমন তামার যৌগ থেকে তামাকে যে সমস্ত অশুদ্ধি আছে সেগুলো দূর করতে ব্যবহার করা হয় তড়িৎ বিশ্লেষণ। তাহলে এটা হচ্ছে ধাতু পরিশোধন। 2 নম্বর হচ্ছে তড়িৎ লেপন। তড়িৎ লেপন জিনিসটা কি? তড়িৎ লেপন মানে হচ্ছে যে এক ধাতুর উপর আরেকটা ধাতুর রং দেওয়া, এক ধাতুর উপর আরেকটা ধাতুর রং দেওয়া। যেমন লোহার উপর জিঙ্কের রং দেওয়া হয়, এটা হচ্ছে লোহা Fe, এর উপর রং দেওয়া হয় Zn। লোহার উপর জিঙ্কের রং দেওয়া হয়, লোহার উপর জিঙ্কের রং দেওয়া হয় কেন দেওয়া হয়? যাতে এই লোহাটা অনেকদিন টিকসই হয় এবং দেখতে বেশ সুন্দর লাগে। ঠিক আছে, তাহলে একটা ধাতুর উপর আরেকটা ধাতুর প্রলেপ দেওয়া, যেটা বিজ্ঞানের ভাষায় বলা হয় প্রলেপ, সেটাকে বলা হচ্ছে তড়িৎ লেপন। তাহলে একটা ধাতুর উপর একটা ধাতুর প্রলেপ দেওয়াকে বলা হচ্ছে তড়িৎ লেপন। এই তড়িৎ লেপন বিষয়টা নিয়ে আমরা আগামী ক্লাসে আরো ডিটেলসে এবং ডেপথে জানবো। ঠিক আছে, তো এখানে 3টে এই বিষয় করতে গেলে সাহায্য নেওয়া হয় তড়িৎ বিশ্লেষণে। 1 নাম্বার ধাতু নিষ্কাশন, বিভিন্ন ধাতব যৌগ থেকে সেই ধাতুটাকে পার্টিকুলার বার করতে ব্যবহার করা হবে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি। 2 নাম্বার ধাতু পরিশোধন, আমরা বহুল পরিমাণে ব্যবহার করি তামা, সাধারণত বৈদ্যুতিক যন্ত্র তামা দিয়ে তৈরি হয়। তো তামার বিভিন্ন যৌগ থেকে যখন তামাকে বার করা হয় তখন তার মধ্যে নানান অশুদ্ধি থাকে, তো সেই অশুদ্ধিগুলিকে দূর করার জন্য আমরা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির সাহায্য নিই। এরপরের টপিক হচ্ছে 3 নাম্বার তড়িৎ লেপন। তড়িৎ লেপন জিনিসটা কি? এক ধাতুর উপর একটা ধাতুর প্রলেপ দেওয়া, মানে রং দেওয়া। ঠিক আছে, তো এক ধাতুর উপর একটা ধাতু যখন আমরা রং দেবো বা প্রলেপ দেবো, তখন আমরা সেটা কোন পদ্ধতির সাহায্যে রংটা দেবো? সেটা হচ্ছে যে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে। যেমন আমরা লোহার উপর জিঙ্কের প্রলেপ দিই এই তড়িৎ বিশ্লেষণের সাহায্যে। আবার কোনো রূপোর গয়নার উপর আমরা সোনার রং দিই তো, রূপোর গয়নার উপর সোনার রং দেওয়া হয় যাতে কি বাইরে থেকে বেশ চকচক করে, বেশ মনে হবে। যখন কোনো বিয়ে বাড়িতে যাওয়া হয় তখন সবাই, বিশেষ মেয়েদের ক্ষেত্রে এটা, সবাই আরে বাস এত বড় কি করে হয়ে গেল, সোনার গয়না। তো ভেতরে বলছে পুড়ছে যে আমার নাই ওর আছে। তো গিয়ে বললো আরে দিদি আপনার সোনার গয়না কবে থেকে হলো, আপনি কিনেছেন নাকি? বললো না না কিনি নাই, ওই ইমিটেশন। তখন ভেতরটা মানে ঠান্ডা হয়েছে ওনার। ঠিক আছে, হ আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, মানে এটা ভেতরটা জ্বলনটা কম হয়েছে এই জন্য সে জিজ্ঞেস করেছে। ঠিক আছে, যখন সে জানতে পারলো যে না এটা সোনা নয়, তখন তার জ্বলনটাও কম হয়েছে, ভেতরটা ঠান্ডা হয়েছে। নাহলে তার আগেরটা ভেতরটা একটু গরম হিট হয়ে গেছিল এবং জ্বলছিল। এগুলো আসলে সব জ্বলনের উদাহরণ। তো ঠিক সেরকম যে রূপোর গয়নার উপর সোনার রং দেয়া আমরা কি জন্য করি? বেশ দেখতে সুন্দর লাগে এবং টিকসইয়ের জন্য থাকে। ঠিক আছে, তো রূপোর গয়নার উপর সোনার রং দেওয়া হয় যেটাকে বলে ইমিটেশনের গয়না, সেইটাও করা হয় তড়িৎ লেপন পদ্ধতিতে। তো তারপরের টপিক হচ্ছে পাতিত জল তড়িতে পরিবাহী নয় কিন্তু নুন মিশানো জল তড়িতে সুপরিবাহী, একটি পরীক্ষার সাহায্যে প্রমাণ করো। তো পাতিত জল জিনিসটা কি আমাদেরকে জানতে হবে। পাতিত জল হচ্ছে একটা জলকে প্রথমে ফোটাবো এবং তারপরে তাকে ঠান্ডা করব। তো জলের দুটো রূপ, একটা হচ্ছে বাষ্পীভবন এবং ঘনীভবন। এই দুটো রূপের মাধ্যমে যে জলকে আমরা পাবো সেকে বলা হচ্ছে পাতিত জল। প্রথমে জলটাকে ফোটাবো, বাষ্প হবে, এই বাষ্পটাকে আমরা আবার ঠান্ডা করব, দিয়ে যে জলটা পাওয়া যাবে সেটাকে বলা হবে পাতিত জল। ঠিক আছে, এটা হচ্ছে যে সব থেকে পরিষ্কার জল, বিশুদ্ধ রূপ জলে। এই জলকে, এই জলের মধ্যে কোনো খনিজ লবণ বা আয়ন থাকবে না। ঠিক আছে, পাতিত জলের মধ্যে যদি কোনো খনিজ লবণ বা আয়ন থাকবে না, কারণ জলটাকে প্রথমে বাষ্পীভবন করা হচ্ছে তারপরে ঘনীভবন করা হচ্ছে। ঠিক আছে, এই দুটো পদ্ধতির মাধ্যমে সৃষ্টি করা হয় পাতিত জল। তো পাতিত জল তড়িতে পরিবাহী নয় কিন্তু নুন জল তড়িতের সুপরিবাহী, একটি পরীক্ষার সাহায্যে দেখাও। তো এই পরীক্ষাটা দেখানোর জন্য আমরা একটা ছবি দেখো এখানে দেওয়া আছে, যে একটা চুম্বক শলাকা ব্যবহার করেছি। চুম্বক সংক্রান্ত নানান পরীক্ষা নিরীক্ষার জন্য এটা ব্যবহার করা হয়, তোমাদের ক্লাস 7-এ ছিল চুম্বক শলাকা। তো একটা তার এখানে নেওয়া আছে, এখানে আছে একটা ব্যাটারি, আর নিচে একটা পাত্র আছে যার মধ্যে আছে নুন জল। ঠিক আছে, এবারে
দেখো দুটো প্রান্ত আছে, একটা পজিটিভ একটা নেগেটিভ। তো এখানে এখানে একটা ক্যাথোড একটা অ্যানোড আছে, প্রান্তটা একটা ব্যাটারি প্লাস প্রান্তের সঙ্গে আর একটা মাইনাস প্রান্তের সঙ্গে। এবারে যখনই আমি এখানে কারেন্ট দেবো বা কারেন্ট যখন তারের মধ্যেই যাবে, তখনই দেখা যাবে যে কি হচ্ছে, এই চুম্বক শাখা নিশ্চয়ই কিছু হচ্ছে। তো দেখো প্রথমে আমি পাত্রীয় জলের ক্ষেত্রে পরীক্ষাটা করব। প্রথমে নিচে এখানে পাত্রীয় জল দিয়েছি, দিয়ে যা আছে পুরো স্ট্রাকচারটা একটা তারকে টেনে ধরেছি হাত দিয়ে, মাঝে রেখেছি চুম্বক শলাকা। ঠিক আছে, যেই তড়িৎ যাচ্ছে তারের মধ্যে দিয়ে, তখন দেখতে পাচ্ছি যে চুম্বক শলাকাটা কোনো বিক্ষিপ্ত হচ্ছে না। যেরকম চুম্বক শলাকা সাধারণত উত্তর আর দক্ষিণে মুখ করে থাকে, সেরকম উত্তর দক্ষিণে মুখ করেই আছে, কিন্তু এর ঘুরছে না। কিন্তু এ ঘুরছে না। পাতিত জল নিচে আছে, নিচে আছে প্রথমে পাতিত জল, প্রথমে আছে পাতিত জল। এবার দিয়ে তড়িৎ চালনা করছি, দিয়ে তড়িৎ যাচ্ছে তারের মধ্যে দিয়ে, তারের মধ্যে তড়িৎ যাচ্ছে, কিন্তু এটা ঘুরছে না। মানে কি? তাহলে নিশ্চয়ই তারের মধ্যে তড়িৎ প্রবাহিত ঠিকঠাক হচ্ছে না। ঠিক আছে, তাহলে এই ঘরের যে এত লাইট, এত উজ্জ্বল দেখাচ্ছে, নিশ্চয়ই কারেন্ট আছে, লাইট জ্বলছে তার জন্য উজ্জ্বল দেখাচ্ছে। যদি অন্ধকার হতো তাহলে কি বুঝতাম? যে কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে না, তাই জন্য লাইটগুলো জ্বলছে না। ঠিক সেরকম যখন পাতিত জল নিয়েছি, দিয়ে যখন সুইচটা দিয়েছি, তখন দেখতে পাচ্ছি চুম্বকটা কোনো বিক্ষিপ্ত হচ্ছে না। এর মানে কি? পাতিত জল তড়িতে নিশ্চয়ই কুপরিবাহী, মানে পাতিত জলের মধ্যে তড়িৎ যেতে নিশ্চয়ই পারে না, তাই জন্য চুম্বকটা ঘুরছে না। এবারে ওই পাতিত জল ফেলে দিলাম, দিয়ে সেখানে দিলাম NaCl, মানে খাদ্য লবণ বা নুন। ঠিক আছে, যখন এই সুইচটা অন করলাম, তখন দেখতে পাচ্ছি এই চুম্বক শলাকাটা বিক্ষিপ্ত হচ্ছে। এর মানে কি? নুন জল নিশ্চয়ই তড়িতে সুপরিবাহী, মানে তড়িৎ যেতে পারে, তার জন্য এটা বিক্ষিপ্ত হচ্ছে। তো এই পরীক্ষার দ্বারাই বোঝা যায় যে পাত্রীয় জল তড়িতের পরিবাহী নয়, মানে কুপরিবাহী, কিন্তু নুন জল তড়িতের সুপরিবাহী। পাত্রীয় জলের জন্য চুম্বক শলাকা ঘোরেনি, কিন্তু NaCl এর জন্য চুম্বক শলাকা বিক্ষিপ্ত হচ্ছিল বা ঘুরছিল। ঠিক আছে, তো এটা হচ্ছে বিষয়। তো তোমাদেরকে যদি বলে যে পাত্রীয় জল কেন তড়িতের কুপরিবাহী, তখন তোমরা কি লিখবে? তখন তোমাদেরকে এটাই বলতে হবে যে পাত্রীয় জল হচ্ছে জলের সব থেকে বিশুদ্ধ রূপ। পাত্রীয় জলের ক্ষেত্রে কোনো খনিজ লবণ বা আয়ন থাকে না, আয়ন থাকে না, আয়ন থাকে না। ভালো করে শুনবে, পাত্রীয় জলে কি থাকে না? আয়ন থাকে না। এবার আমি বলেছিলাম যে জলের মধ্যে গুলে গিয়ে প্রথমে আয়ন সৃষ্টি হতে হবে, তারপরে কি ঘটবে? তাদের রাসায়নিক পরিবর্তন হবে, তারপরে কি হবে? তারা নতুন কিছু পদার্থ উৎপন্ন করবে। এই তিনটে পদ্ধতি, আয়ন সৃষ্টি, রাসায়নিক পরিবর্তন এবং নতুন কিছু উৎপন্ন হওয়া, তবেই তাদেরকে বলা হবে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, মানে জলের মধ্যে তখনই তড়িৎ পরিবহন করতে পারবে। কিন্তু পাত্রীয় জলের মধ্যে প্রথমেই তো বললাম আয়ন নাই, তাই জন্য এটা তড়িৎও পরিবহন করবে না। ঠিক আছে, তো এর পরবর্তী কিছু কোশ্চেন, যে নুনের জলীয় দ্রবণ তড়িৎ বিশ্লেষক, কিন্তু চিনের জলীয় দ্রবণ তড়িৎ অবিশ্লেষ্য কেন? তো নুন, একটা পাত্রের মধ্যে যদি নুন, যেটা Na+ আর Cl- আয়ন উৎপন্ন করবে, আমি বললাম। ঠিক আছে, দুটো আয়ন উৎপন্ন করছে এবং তাদের মধ্যে রাসায়নিক নানান পরিবর্তন হচ্ছে, দিয়ে নতুন পদার্থ উৎপন্ন করছে। নতুন পদার্থ কি উৎপন্ন করছিল? ক্লোরিন গ্যাস উৎপন্ন করছিল না? তাহলে নতুন পদার্থ উৎপন্ন করছে, তাই জন্য এটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। কিন্তু চিনি, চিনি যেটা নাম হচ্ছে C12H22O11, এটা হচ্ছে চিনির সংকেত, C12H22O11। এই যে চিনি, এটা জলের মধ্যে গুলে গিয়ে আয়ন উৎপন্ন করতে পারে না। আয়ন মিন্স ক্যাটায়ন বা অ্যানায়ন সৃষ্টি করতে পারে না, তার জন্য এ তড়িৎ পরিবহন করতে পারে না, তাই জন্য এটা তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। তাই জন্য এটা হচ্ছে তড়িৎ কি পদার্থ? অবিশ্লেষ্য পদার্থ। তাহলে নুন জলের মধ্যে গুলে গিয়ে দুটো আয়ন সৃষ্টি করতে পারে, তাই জন্য তড়িৎ পরিবহন করতে পারে। কিন্তু চিনি জলের মধ্যে গুলে গিয়ে আয়ন উৎপন্ন করতে পারে না, তাই জন্য তড়িৎ পরিবহন করে না। আর তাই জন্যই হচ্ছে যে চিনি তড়িৎ অবিশ্লেষ্য এবং নুন তড়িৎ বিশ্লেষ্য। ঠিক আছে, বুঝে করবে, তাহলে খুবই সোজা হবে। এর পরের যে টপিক, সেটা আর একটা কোশ্চেন তোমাদের হয়তো আছে, যেটা হচ্ছে বিশুদ্ধ জল তড়িতের বিশ্লেষণ করা যায় না, কিন্তু অ্যাসিড বা ক্ষার মিশ্রিত জল তড়িৎ বিশ্লেষণ করতে পারে কেন? করতে পারে কেন? আচ্ছা, এই কোশ্চেনটা তোমাদের একটু আগে আমি বললাম, কিন্তু তো তোমাদেরকে এটা কিন্তু নিজে পারা উচিত যে বিশুদ্ধ জল মধ্যে খুবই কম আয়ন থাকে, বিশুদ্ধ জলের মধ্যে খুবই কম আয়ন থাকে।
ঠিক আছে, কম আয়ন থাকলে কিন্তু তড়িৎ সঠিকভাবে সুপরিবাহী হবে না। সেক্ষেত্রে আয়নের সংখ্যা বাড়াতে হবে, মানে বাবার মার, তোমাদেরকে যেটা বললাম উদাহরণ দিয়ে। তাহলে সেক্ষেত্রে বাড়িতে কিছু করতে হবে, অ্যাসিড বা ক্ষার, ঠিক আছে, তখনই আয়ন তাড়াতাড়ি উৎপন্ন হবে এবং তড়িতের সুপরিবাহী হবে। তাই জন্য বিশুদ্ধ জলের মধ্যে আয়নের পরিমাণ খুবই কম থাকে, তাই জন্য তড়িৎ বিশ্লেষণ করা যায় না। কিন্তু বাইরে থেকে যদি অ্যাসিড বা ক্ষার যোগ করা হয় তাহলে বেশি পরিমাণে আয়ন উৎপন্ন হবে, এবং বেশি পরিমাণে আয়ন উৎপন্ন হলেই একটা ক্যাটায়নগুলি ক্যাথোডে যাবে, তারপরে অ্যানোড আছে, মানে অ্যানায়নগুলি অ্যানোডে যাবে, দিয়ে একটা সৃষ্টি করবে একটা H2 গ্যাস আর একটা O2 গ্যাস, একটা H2 আর একটা হচ্ছে যে O2, একটা H2 আর একটা হচ্ছে O2, ক্যাথোডে H2 আর অ্যানোডে O2, রাসায়নিক পরিবর্তন। ঠিক আছে, তো এখানে অ্যাসিড বা ক্ষার যোগ করলেই তাদের মধ্যে বেশি পরিমাণে আয়ন উৎপন্ন হবে এবং তাদের মধ্যে তড়িৎ বিশ্লেষণ হবে, সিম্পল ব্যাপার। তো আজকের তড়িতের রাসায়নিক প্রভাব ক্লাসটা এতটাই। পরবর্তী ক্লাসে আমরা তড়িৎ লেপন, একটা ধাতুর উপর একটা ধাতু রং করা, কোনটাকে ক্যাথোড হিসেবে ব্যবহার করবো, কোনটাকে অ্যানোড হিসেবে ব্যবহার করবো, কোনটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এই সমস্ত কিছু তড়িৎ লেপন সম্পর্কে আরো কিছু কোশ্চেন, গ্যালভানাইজেশন কি, এই সমস্ত নিয়ে কিছু বৃত্তান্ত, আরো কিছু ডেপথে কিছু টপিক জানবো, সেটা হবে পরের ক্লাসে। তো তোমরা প্রথম ক্লাসটা ভালো করে তৈরি করো, প্রথম পার্টটা ভালো করে লেখো, ভালো করে ইম্পর্টেন্ট নোট তৈরি করো, ভালো করে পড়ো, একদম ডিটেলসে বলে দিচ্ছি তোমাদেরকে, আশা করি সব একদম তোমাদের ইজি হয়ে গেছে। আর পার্ট 2 নিয়ে আমরা চলে আসছি খুব তাড়াতাড়ি, তোমরা করো, দেখবো আমরা চলে আসবো। আর আমরা আগামী বছর তো আসছি অনলাইন ক্লাস নিয়ে, তো তোমরা অবশ্যই মাথায় রাখবে, এবং ইন্টারেস্টেড মানুষজন এবং যারা আছো অবশ্যই কমেন্ট করতে থাকবে। তো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের কোনো পার্টে। টাটা, বাই বাই।